অনলাইন প্ল্যাটফর্মে মিটিংয়ে গৃহযুদ্ধের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। দেশে রয়ের আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ, আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক নয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা, দলের সন্তোষ প্রকাশ। সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ রাতের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মে মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র করায় শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, গত ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে হাসিনাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকেই। বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে এই মামলা করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়াও অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রকাশ্য আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে ধর্মীয় সম্প্রদায়কে ধ্বংস করতে রকে ব্যবহার করে ভারত সরকার, তাই শুধুমাত্র আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষার পরামর্শ তাদের। সম্প্রতি কানাডায় হত্যা ও যুক্তরাষ্ট্রের হত্যা চেষ্টার অভিযোগে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF ২০২৪-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ভারতের অংশে কানাডায় শিখ হরদীপ সিং নিজার হত্যা ও যুক্তরাষ্ট্রে গুরপাতন সিং পান্নুকে হত্যা চেষ্টায় জড়িত থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। এই অভিযোগটা কানাডা এবং USA দুই জায়গা থেকেই থিতু করা হয়েছে যে কানাডাতে নিজারকে মারা হয়েছে রয়ের সহায়তায় এবং আমেরিকাতে একজনকে মারার চেষ্টা করা হয়েছে। সুতরাং এই জাতীয় অভিযোগগুলো বেইসলেস না। রয়ের মাফিয়া আচরণ এবং প্রভাব খাটানোর নমুনায় উল্লেখযোগ্য বাংলাদেশ। আমলাতন্ত্রে পদোন্নতি কিংবা সরকারের নীতি নির্ধারণীতে নাক গলানোর বিষয়গুলো এখন প্রকাশ্য। ব্যাপার এমন হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছুদিন যাবৎ, সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করেন আর রাজনীতি করেন, চাকরি করেন আর মনে করেন যে পড়াশোনা করেন, আপনাকে আসলে রয়ের পারমিশন নিয়ে সব কিছু করতে হবে, রয়ের প্রেসক্রিপশনে সব কিছু চলবে। তো ভারতের এই যে হেজিমনি বাংলাদেশের এগেইনস্টে থ্রু অথবা ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, দিস ইজ নট এ রিয়ালিটি ফর US সয়েল। কারণ হিসেবে এখনও পতিত সরকারের একটি বড় অংশের সঙ্গে ভারতের হৃদ্রতাপূর্ণ সম্পর্ককে দায়ী করেন সাবেক এই কূটনীতিক। ভারতের রাষ্ট্রের পক্ষীয় একটা বড় খবরের কাগজ সে যদি বাংলাদেশের মন্ত্রী তৈরি করে এবং তারা যদি তখন ভারতের পক্ষের সরকারি নীতি যাতে হয় সেটা যদি চেষ্টা করে, তাহলে কিন্তু আমার ওই খবর কাগজকেও দেখতে হবে। নিষিদ্ধ কিংবা পরাস্ত না করতে পারলেও রয়ের বিষয়ে কৌশলী হওয়ার পরামর্শ রয়েছে। যে বাংলাদেশ সরকারের একটা অংশ তো পরিষ্কারভাবে জানে কোথায় আছে, কোথায় থাকতো, কোথায় কোথায় করতো। যে সকল অপারেটিভ এখানে স্লিপার হিসেবে থাকুক অথবা অ্যাক্টিভলি থাকুক, তারা নিশ্চিতভাবে জানে যে কারা ওরা, তাদেরকে কি হটানো হয়েছে। যদি হটানো না হয়ে থাকে তাহলে তো বিপদ রয়েই গেল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে হঠাতে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিতেও একজন হামজা দরকার, যে হামজার নেতৃত্বে অ্যাটলিস্ট রকে ড্র করানো যাবে।
পরাস্ত না করতে পারলো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। পরে প্রতিক্রিয়া সন্তোষ জানিয়ে ইশরাক হোসেন বলেন, মেয়র হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত দলীয়। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। মামলায় দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ আনেন ইশরাক হোসেন। নিজেকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেন। সেই মামলার রায় ঘোষণা হলো বৃহস্পতিবার। সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন আদালত প্রাঙ্গণে। এক পেশে রায় নিয়েছিল। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। রায় ঘোষণার পর সন্তোষ জানান ইশরাক হোসেন। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সেটির ধারাটা অব্যাহত থাকুক। পরে ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে আনন্দ মিছিল বের করে নেতাকর্মী ও সমর্থকরা। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় 2020 সালের 1 ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরের ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসলেও শেখ হাসিনা সরকারের পতনের পর তাদেরকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। এদিকে গত 16 অক্টোবর রাতে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। আর আরেক সাবেক মেয়র তাপসের কোনো হদিস নেই। বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। চীনের হাইনানে বোয়া ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে তিনি বলেন, পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফেরত পাঠাতে এশিয়ার নেতাদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বোয়াও ফোরামের বক্তব্যের শুরুতেই বৈশ্বিক সংকটময় পরিস্থিতি তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, বৈশ্বিক নেতৃত্ব প্রশ্নের মুখে, ভূরাজনৈতিক সংকট বাড়ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে, দেশে দেশে মানবিক সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। ছোট্ট দেশ বাংলাদেশও 7 বছর ধরে 12 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয়ে রেখেছে। দিনকে দিন এ ব্যাপারে বৈশ্বিক মনোযোগ হ্রাস পাচ্ছে, কিন্তু এশিয়ার নেতাদের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু সংকট বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অসহনীয় হয়ে উঠছে। পৃথিবী এখনো উচ্চ প্রবৃদ্ধির নামে জলবায়ুর ক্ষতি করে চলেছে। অর্থনীতির এ মডেল বদলাতে হবে। It justifies over extraction of resources and environmental degradation in the name of growth. We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারকে উৎখাতের পর বাংলাদেশ এখন ঐতিহাসিক রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। এক্ষেত্রে বহুমুখী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability, political uncertainties, diplomatic tensions,
and trade disruptions. ফিলিস্তিনের সংকটকে শুধুমাত্র আরব বা মুসলমানদের সংকট হিসেবে না দেখে মানবিক সংকট হিসেবে দেখার আহ্বানও জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। The genocide in Gaza continues despite global condemnation. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে চীনের হাইনান প্রদেশের বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগদান শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বোয়া শহর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন ডক্টর ইউনূস। রাত 10:20 বেইজিং পৌঁছান তিনি। চীনের উপমন্ত্রী সান ওয়েডং বিমানবন্দরে তাকে স্বাগত জানান। চীনের 4 দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে কর্মব্যস্ততায় পার করেন ডক্টর ইউনূস। আগামীকাল বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং ফয় কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, র্যাবের পোশাক, ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জাম জব্দ করা হয়েছে। কারো বাসা বা অফিসে সন্দেহজনক অভিযানের ক্ষেত্রে কাছের থানায় অথবা 999-এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ। দীপু শিকদারের রিপোর্ট। মার্চ বুধবার ভোর 4:40। ধানমন্ডির এই বাসায় র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি মিলে যৌথ অভিযান, যার পুরোটাই সাজানো। ভুয়া এই অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবাই ডাকাত দলের সদস্য। পুলিশ বলছে ঘটনার দিন 3টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে অভিযুক্তরা দলবদ্ধভাবে ওই বাসার সামনে এসে গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের র্যাব ও ম্যাজিস্ট্রেটের পরিচয় দেয়। এক পর্যায়ে বাসার গার্ডদের বেঁধে ফেলেন তারা। 25 থেকে 30 জন ডাকাতিতে অংশ নেয়। লুট করা হয় প্রায় 45 লাখ টাকা। তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর টপকে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ওই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা এমএস আউটসোর্সে। এইখান থেকে তারা একেবারে তছনছ করে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। পরে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় আব্দুল্লাহ ও সুমন নামে আরো 2 জনকে। টার্গেট ছিল হয়তো যে ওই বাসায়, যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ অলংকারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, এইগুলো একেবারে তছনছ করে ফেলে। হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে। তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলারেস থেকে শুরু করে রড টড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2 জন পুলিশ আমাদের গুরুতর এখানে আহত হয়। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। লুট করা মালামাল উদ্ধার ও ডাকাত দলের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বৃহস্পতিবার কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনকে চিঠি দিয়ে এই তথ্য জানান WFP। এতে বলা হয়, তহবিল সংকট সত্ত্বেও রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা একই রকম রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই মধ্যে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জনপ্রতি মাসিক $12 ও ভাষাঞ্চলে অবস্থানরতদের জন্য জনপ্রতি $13 বরাদ্দ দিয়েছে WFP। এর আগে তহবিল সংকটের কারণে 1 এপ্রিল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার মাসিক খাবারের বরাদ্দ $12.5 থেকে কমিয়ে জনপ্রতি $6 নামিয়ে আনার কথা জানায় WFP। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পবিত্র লাইলাতুল কদর আজ, ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা।
আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ। রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাত্রিটি প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে মহান আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন, যে রাতের ইবাদতে অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনা মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নিজেই। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছিল আল কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। কদরের এই রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, কোরআন ও হাদিসের আলোকে জিকির, প্রিয়জনদের কবর জিয়ারত এবং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন। সহিহ হাদিসের বরাতে ইসলামী চিন্তাবিদরা বলছেন, এ রজনী আসে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর তারিখে। এই রাতে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ইবাদত করে এবং কিয়াম করে, মানে রাতের সময়টা নামাজ, বন্দিগি, ইবাদতের মধ্যে কাটায়, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তার অতীত জীবনের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাকে মোচন করে দেবেন এবং ক্ষমা করে দেবেন। লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনাময় একটি রাত হচ্ছে 27 রজনী। এছাড়া বেজুর রাতগুলোতে আমাদেরকে অনুসন্ধান করা এবং আল্লাহর কাছে এই রাতের বরকত পাওয়ার জন্য সচেষ্ট থাকা এবং কিছু আমল করতে থাকা, এটা আমাদের কর্তব্য। লাইলাতুল কদরের ইবাদত 30,000 রাত অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের 5 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়া শামীম, যিনি জিকে শামীম নামে পরিচিত, তার কার্যালয়ে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব। জব্দ করা হয় নগদ প্রায় 2.25 কোটি টাকা এবং 165 কোটি টাকার এফডিআর বা আমানতপত্র। সে সময় মদ ও অস্ত্র উদ্ধার করা হয়। সে বছরের অক্টোবরে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনে মামলা হয়। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে বৃহস্পতিবার সকালে 5.5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। দণ্ডের পাশাপাশি তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাস বিনা শ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া জিকে শামীমের 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জিকে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হয় তাকে খালাস দেওয়া হয়েছে। আর তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণ না হয় তাকে খালাস দেওয়া হয়। জিকে শামীমকে 27-এর 1 ধারায় 5 বছর 6 মাসের সাজা ঘোষণা করা হয়েছে এবং তার যে দখলকৃত 297 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। আজকে অভিযোগটা আসছে 297 কোটি টাকার। তো আমার যদি 550 কোটি টাকা যদি বৈধ ইনকাম থাকে, সেখানে আমি 297 কোটি টাকার ইনকামের ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ার কোনো কারণ তো নাই। এর আগে 2022 সালের 25 সেপ্টেম্বর আলোচিত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদকে ঘিরে কেনাকাটায় পোশাকের পর্ব শেষ করে এবার গয়না কেনার পালা। রাজধানীর জুয়েলারির দোকানগুলোতে চলছে তারই প্রস্তুতি।
গয়নার পাশাপাশি ক্রেতারা কিনছেন কসমেটিক্স ও ব্যাগ। মার্কেট ঘুরে রিপোর্ট করছেন নাহিদ সিরাজি নিম্মি। এভাবেই সুনিপুণভাবে চুড়িতে পাথর বসিয়ে তা আরও আকর্ষণীয় করে তুলছেন গয়নার কারিগর। ক্রেতার হাতে সাজবে এই চুড়ি। ঈদের পোশাকের কেনাকাটা শেষ করে ক্রেতারা এখন ভিড় করছেন গয়নার দোকানগুলোতে। ক্রেতাদের পছন্দ মাথায় রেখেই নানা ধরনের গয়না তুলছেন দোকানিরা। খুব ভারী গয়নার দিকে না গিয়ে ক্রেতারা কিনছেন হালকা কানের দুল, ব্রেসলেট, চুড়ি বলছেন বিক্রেতারা। অনেকে আবার কিনছেন বাহারি ব্যাগ, কেউ বা কসমেটিক্স। ঈদে এসব পণ্যে রয়েছে নানা ধরনের ছাড়। আমাদের নতুন কালেকশন, এটা মার্কেটে ছাড়ছি। ডিসকাউন্ট তো অবশ্যই আছে, 5%, 10%। কসমেটিক সবাই কিনবে, কেউ অন্তত 2টা হলেও কেনে। আপনার ফিঙ্গারিং এই ধরনের ব্রেসলেট হচ্ছে চলছে, বড় সেট এখন ধরে না ঈদের এই কদিন। দুলের প্রতি, ঘড়ির প্রতি একটু শখটা বেশি, যেহেতু এখন ওয়েডিং সিজন না, এসব আইটেমগুলো একটু কম চলছে। পরিবার নিয়ে আবার কেউ বা একাই এসেছেন সাজসজ্জার জিনিস কিনতে। ড্রেসআপের সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনছি, যেমন মেকআপ আইটেম আছে, তার সাথে হচ্ছে যে মেয়েদের তো অনেক কিছু থাকে। ব্যাগ অলরেডি আগেই কিনে ফেলেছি, শুধু কসমেটিক রয়েছে, সেটা আজকে কিনবো। কিছু কাপড় চোপড় কিনছি, আর এখন কসমেটিকের জন্য আর একটা ঘড়ি কিনবো, এই জন্য আসছি। আমরা তো ড্রেস কিনি, বাট হচ্ছে ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে ক্লিপ এগুলো লাগে, আর যেন নিজেকে সুন্দর করে ঈদের জন্য প্রেজেন্ট করা যায়, এইভাবে আর কি সবকিছু কেনাকাটা চলছে। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। তুরস্কে বাড়ছে রাজনৈতিক সংঘাত, এবার সরকার পতন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রেমিটেন্সের জোয়ার বইছে। চলতি মাসের প্রথম 26 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 295 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, দেশে দৈনিক গড়ে রেমিটেন্স আসছে 11 কোটি 32 লাখ ডলার করে। গত 26 দিনের রেমিটেন্স এসেছে 294 কোটি 50 লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 82.4% বেশি। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে 26 মার্চ পর্যন্ত প্রবাসীরা 2143 কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল 1669 কোটি ডলার। এ পর্যন্ত রেমিটেন্স প্রবৃদ্ধি 28.4%। রংপুর 4 আসন পীরগাছা কাউনিয়া এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় শোডাউন করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। 2 শতাধিক অটো ভ্যানে করে প্রায় 50 কিলোমিটার নির্বাচনী এলাকায় শোডাউন করেন তিনি। এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আক্তার বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করার জন্য যে শর্তাবলী প্রয়োজন, অল্প সময়ে তা পূরণ করতে সক্ষম হবে এনসিপি। সেই সাথে আগামী নির্বাচনেও অংশ নেবে দলটি। তিনি বলেন, ইতিমধ্যে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। এছাড়া গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা রয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপি সক্ষম বলেও জানান আক্তার হোসেন। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনে নিবন্ধিত হবার জন্য যে শর্তাদি পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সে শর্তাদি পূরণ করতে সক্ষম হবে। এবং এর মধ্য দিয়ে সামনের যে নির্বাচন, এবং আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে, সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবার মতো সক্ষম হয়ে উঠব। এবার বাণিজ্য সংবাদ। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে ক্যাশ ইনের ক্ষেত্রে এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ 50,000 টাকা, আগে যা ছিল 30,000 টাকা। অন্যদিকে ক্যাশ আউটের ক্ষেত্রে এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক লেনদেন 1,50,000 টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে, আর হিসাব স্থিতি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 5 লাখ টাকা। তবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া প্রতিষ্ঠানগুলো স্ব ঝুঁকি বিবেচনায় লেনদেনের ক্ষেত্রে উল্লেখিত সীমা কমাতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
অনলাইন প্ল্যাটফর্মে মিটিংয়ে গৃহযুদ্ধের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। দেশে রয়ের আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ, আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক নয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা, দলের সন্তোষ প্রকাশ। সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।